আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি পড়েছি। তো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কোনগুলো না, যাদেরকে পরিমাপ করা যায়, যে সমস্ত রাশিগুলোকে, সেই রাশিগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো যাদের শুধুমাত্র মান আছে সেগুলো স্কেলার রাশি, কিন্তু অভিমুখ নেই। আর যাদের মান এবং অভিমুখ দুটোই আছে সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলি। সেগুলো আমরা ক্লাস 9-এ পড়েছি। এখন আমরা ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা করব। তো ভেক্টর রাশি কি বললাম না, যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে। যেমন ধরা যাক যে কোনো একটা বস্তু গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটা 1 সেকেন্ডে 10 মিটার যায় এবং সঙ্গে সঙ্গে তার ডিরেকশনটাকেও অর্থাৎ অভিমুখটাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ বস্তুটা ধরে নিচ্ছি যে পূর্বাভিমুখে যাচ্ছে, অর্থাৎ বস্তুটার গতিবেগ পূর্বাভিমুখে 10 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ এখানে আমরা মানও পেলাম এবং সঙ্গে সঙ্গে অভিমুখটাও পেলাম। এটা হচ্ছে ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশিগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে, শ্রেণীতে ভাগ করতে পারি। সেগুলো কি কি হতে পারে? সেগুলো হচ্ছে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, শূন্য ভেক্টর, এগুলো। এখন আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর ধরা হচ্ছে আমি এখানে দুটো ভেক্টর ড্র করছি, এখানে a আর b। মনে রাখবে প্রত্যেকটা ভেক্টরের মাথাতে এরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া হবে ভেক্টরকে নির্দেশিত করার জন্য। তাহলে এখানে দুটো ভেক্টর পেলাম, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। ঠিক আছে, ভেক্টর দুটো অভিমুখ একই দিকে এবং সঙ্গে সঙ্গে এটাও বলছি মড a মড b, অর্থাৎ ভেক্টর দুটোর মান সমান এবং একই অভিমুখে কাজ করছে। ঠিক আছে, ক্রিয়া করছে। সেই জন্য আমরা বলতে পারি যে a আর b এরা হচ্ছে সমান ভেক্টর। ঠিক আছে, এরপর 2 নম্বর আছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কোনগুলো বলবো না, যদি ধরে নিলাম এরকম একটা ভেক্টর, সেটা হচ্ছে a, আর একটা ভেক্টর এটা হচ্ছে b। ঠিক আছে, a আর b দুটো ভেক্টর, তাদের মান সমান হতে পারে কিন্তু অভিমুখটা বিপরীত। ঠিক আছে, তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো বিপরীত ভেক্টর। তাহলে ভেক্টর যাদের মান সমান কিন্তু অভিমুখটা বিপরীত, মানটা সমান হতে পারে কিন্তু অভিমুখটা বিপরীত, সেগুলোকে আমরা বলবো বিপরীত ভেক্টর। আর যদি মানটা সমান না হয়, অভিমুখ একই থাকলো কিন্তু মান সমান হলো না, তাহলে সেগুলোকে বলবো অসমান ভেক্টর। ঠিক আছে, এবার 3 নম্বর আছে দেখো একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর ধরো কতগুলো ভেক্টর আছে আমি বলেছি, e একটা ভেক্টর, b একটা ভেক্টর, c একটা ভেক্টর, ঠিক আছে। এখানে দেখো কতগুলো a b c এগুলো পরস্পর সমান্তরাল ভেক্টর, কিন্তু এগুলো কোনটাই সমান হতেও পারে আবার সমান না হতে পারে। ঠিক আছে, তাহলে যেমন a আর c এটা হচ্ছে সমান ভেক্টর এবং এরা সমান্তরাল, আবার হচ্ছে a আর b এরা কিন্তু সমান ভেক্টর নয়, এরা হচ্ছে বিপরীত ভেক্টর। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই ভেক্টরগুলোকে আমরা বলবো একরেখীয় ভেক্টর বা একই রেখার উপর অবস্থিত। যেমন ধরো এই রেখাটার উপরে p q r এরা কিন্তু একই রেখার উপর অবস্থিত, সেই জন্য এই ভেক্টরগুলোকে বলা হচ্ছে একরেখীয় ভেক্টর। ঠিক আছে, তাহলে একরেখীয় ভেক্টর, এরপর আসবো আমরা একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর বলতে আমি বললাম এখানে x y একটি কোণ আছে, এই তলের উপরে বিভিন্ন ভেক্টর কাজ করছে, ধরো a b c। তাহলে a b c এই বিভিন্ন ভেক্টরগুলো একই তলের উপরে অবস্থিত, সেই জন্য এই প্লেন ভেক্টরগুলো বলা আছে একতলীয় ভেক্টর, ইংরেজিতে হচ্ছে কোপ্লেনার ভেক্টর। ঠিক আছে, একই তলের উপর অবস্থিত ভেক্টরগুলোকে বলা হয় একতলীয় ভেক্টর। আচ্ছা, এরপর আসছে দেখো
একক ভেক্টর, ইংরেজিতে বলা হয় ইউনিট ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান হচ্ছে 1 ইউনিট, সেই ভেক্টরটাকে বলবো আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ঠিক আছে, ইউনিট ভেক্টর আমরা কি বলতে পারি, যেমন এই ভেক্টরটা, এই একটা ভেক্টর, তার একক ভেক্টর কি হবে, সেটাকে আমরা এর মধ্যে কোনো একটা ক্যার দিয়ে চিহ্নিত করি। সেটা কিভাবে পাই না, প্রথমে ভেক্টরটাকে লিখবো, তাকে তার ম্যাগনিটিউড অর্থাৎ মান দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে একক ভেক্টর। তার কি বললাম, প্রথমে ভেক্টরটাকে লিখলাম, সেই ভেক্টরটাকে দিয়ে তার মান দিয়ে ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হবে তার একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান হচ্ছে 1, সেই ভেক্টরটাকে আমরা বলবো একক ভেক্টর। আরেকটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর অর্থাৎ যে ভেক্টর আমরা জানি যে প্রত্যেকটা আমরা এটা একটা ভেক্টর, ই একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে ই একটা ভেক্টর, তার একটা আদি বিন্দু এবং অন্তিম বিন্দু থাকছে, অর্থাৎ একটা তার ইনিশিয়াল পয়েন্ট, একটা টার্মিনাল পয়েন্ট থাকছে। এই ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট বা আদি বিন্দু বা অন্তিম বিন্দু যদি একটাই বিন্দু হয়, তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলবো শূন্য ভেক্টর। ঠিক আছে, তাহলে বা ইংরেজিতে বলা হচ্ছে নাল ভেক্টর। এর কিন্তু কার্যকারিতা আছে, কিভাবে আছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করব। এখন আসি দেখো, আমরা যেমন স্কেলার ক্ষেত্রে, স্কেলার রাশির ক্ষেত্রে আমরা রাশিগুলোকে পরপর পরপর যোগ করে দিতে পারি। ঠিক আছে, যেমন 10 কেজি চালের সঙ্গে 5 কেজি চাল যোগ করে 15 কেজি পেতে পারি, কারণ এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশিগুলোকে আমরা এইভাবে বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারি না। স্কেলার রাশিকে যেখানে বীজগাণিতিক নিয়মে যোগ করা যায়, ভেক্টর রাশিগুলোকে সেখানে বীজগাণিতিক নিয়মে যোগ করা যায় না। কেন যায় না? কারণ এখানে শুধুমাত্র মানটা নয়, মানের সঙ্গে সঙ্গে অভিমুখটা আছে। আমরা মানগুলোকে যোগ করতে পারি, কিন্তু অভিমুখগুলো জন্য কিন্তু আমরা সেটা সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারি না। তাহলে এই ভেক্টর রাশিগুলোকে যোগ করার ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে। প্রথমে সেই নিয়মটা, প্রথম যে নিয়ম সেটা বলা হচ্ছে ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র। আমি একটা ভেক্টর ত্রিভুজ প্রথমে ধরে নিচ্ছি যে ঠিক আছে, ও এ বি একটা ত্রিভুজ, যার একই ক্রম বিন্দু বাহু হচ্ছে ও এ। এই বাহুটা ধরে নিলাম কি ভেক্টরকে মানে এবং অভিমুখকে প্রকাশ করছে। আরেকটা একই ক্রমে বিন্দু বাহু হচ্ছে এ বি, তাহলে এটা আমি ধরে নিচ্ছি কিউ ভেক্টরকে মানে এবং অভিমুখকে প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের বিপরীত ক্রমে বিন্দু বাহু কোনটা, ও বি। এইটা এদের লব্ধি ভেক্টর আর কে মানে এবং অভিমুখকে প্রকাশ করবে। তাহলে আমরা এই সূত্রটা থেকে আমরা ধরি r সমান p প্লাস q। অর্থাৎ কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু, অর্থাৎ এখানে দেখো ও এর আর এ বি একই ক্রমে গৃহীত দুটি বাহু, যদি দুটি ভেক্টর p আর q কে যথাক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত বাহু অর্থাৎ কোনটা OB, এদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। লব্ধি মানে ভেক্টর দুটি যোগকে প্রকাশ করবে, যোগফলকে প্রকাশ করবে। তাহলে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা আমি একবার বলে দিই। কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত বাহুটি ভেক্টর দুটি লব্ধি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। তাহলে এখানে আমরা বলি OAB একটা ত্রিভুজ, OAB ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু OA এবং AB দুটি ভেক্টর P এবং Q কে মানে এবং অভিমুখে প্রকাশ করছে। তাহলে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রানুসারে কি লেখা যায় না, ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত বাহু OB এই ভেক্টর অর্থাৎ P এবং Q ভেক্টরের লব্ধি ভেক্টর R কে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। আমরা লিখতে পারি R সমান P প্লাস Q। এটা হচ্ছে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র। ঠিক আছে, এখানে ধরে নাও যে এই যে লব্ধি ভেক্টরটা আরটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে যে কোণ করা আছে সেই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, আমরা বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপরে একটা লম্ব টানছি। ঠিক আছে, এটার নাম দিলাম ই। ঠিক আছে, কি বললাম
ও এ তার বর্ধিতাংশ করলাম, সেই বর্ধিতাংশের উপরে বি বিন্দু থেকে লম্বটা আনলাম বি, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে থিটা হচ্ছে লব্ধির সঙ্গে যে কোনো একটা ভেক্টরের কোণ, আলফা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে আমরা এই যে ভেক্টরটা পেলাম, লব্ধি ভেক্টরটা, তার মান এবং অভিমুখ আমরা নির্ণয় করতে পারি। কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি। এখানে আমরা ও এ বি এই ত্রিভুজটা থেকে আমরা কি পেতে পারি? और ওই সমান লিখতে পারি এটা প্লাস এটা, এবার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা এক জায়গায় লিখব। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে পারি ab স্কয়ার, সমান লিখতে পারি ab স্কয়ার প্লাস o স্কয়ার প্লাস 2 ওয়ে এটা দেখো এই জায়গাতে আমি একটা ab টার্ম নিয়ে আসবো, ab ভাগ করে দেবো অর্থাৎ a বাই ab। যদি এটা আলফা হয় তাহলে এটা হচ্ছে তোমার মানে a b e এই ত্রিভুজটা থেকে আমরা কি পেতে পারি? ঠিক আছে, দেখো এই এইটা আর ab হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, সেটা হচ্ছে কি মানে এই বাই ab এটা সমান লিখব cos আলফা। therefore আমরা এই সূত্রটা এখানে লিখব পেয়েছি, ওকে ও বি ফুট স্কয়ার এইটা নিয়ে আসি, এই জায়গা থেকে ওই মানটা পুট করে দেবো এখানে, তাহলে কি যাচ্ছে ab স্কয়ার প্লাস o স্কয়ার প্লাস 2 into o into ab a by ab, এই a by ab জায়গায় আমি cos আলফা মানটা পুট করে দেব। ab সমান দেখো ab সমান হচ্ছে তোমার এইটা এটা কি এটা হচ্ছে p আর এটা হচ্ছে q, এই ভেক্টরটা কি ab সমান হচ্ছে q, তাহলে q এর জায়গাতে পুট করে দাও, আর ob সমান 4 8 স্কয়ার সমান আমি পেলাম p স্কয়ার, ঠিক আছে। আর o এর সমান হচ্ছে সরি এটা হচ্ছে q স্কয়ার, ab সমান q স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 p q এটা হচ্ছে cos আলফা, তাহলে একটু সাজিয়ে নাও, এটা আমরা কি পেলাম 8 স্কয়ার সমান p স্কয়ার और 8 সমান তাহলে 8 সমান আমরা পেয়ে গেলাম ওভার স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2q cos আলফা। তাহলে এই আরটা কি আরটা হচ্ছে লব্ধি ভেক্টরটা মান। এবার আমরা লব্ধি ভেক্টরটা যদি অভিমুখ বের করতে চাই তাহলে আমাদের কি বের করতে হবে? tan থিটা বের করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা tan থিটা সমান tan থিটা সমান কি এই ত্রিভুজটা দিয়ে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব কোণটা এডি
থিটা তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই লম্ব বাই ভূমি তাহলে হচ্ছে কি লম্বটা হচ্ছে বি, অতিভুজ কোণটা এটা কোণটা ভূমি কোণটা এই ওই হচ্ছে বি, ওই সমানকে আমরা লিখতে পারি ওই প্লাস ই, বি বাই এ বি এটা হচ্ছে একটা ঠিক আছে। এটাকে একটা টার্ম বলি বি, তাহলে দেখো এইটা এখানে ঠিক আছে একরকম ভাবে ও এ প্লাস আর আচ্ছা এটা এই আছে ঠিক আছে এই এখানে এ বি বাই এ। এবার এই ত্রিভুজটা ধরা যায়, এই ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ ঠিক আছে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। আমরা জানি এখানে দেখো এই জায়গাটা থেকে আমরা b বাই a b e বাই a সরি b বাই a আমরা লিখতে হবে b বাই a সরি b a তাহলে b বাই a b বাই a মানে b মানে হচ্ছে অতিভুজ বাই এই সরি এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে sin আলফা, তাহলে এই জায়গাটা আমি sin আলফা করে দেব। আর এই সমান কি আচ্ছা তার আগে লিখব 8 বাই 8 এই মানে হচ্ছে ভূমি বাই ab ভূমি বাই অতিভুজ মানে কি sin এই cos থিটা আবার হচ্ছে 8 বাই ab এটা সমান হচ্ছে cos আলফা। শুধুমাত্র এই ত্রিভুজটাকে কনসিডার করে নিতে হবে, তারপর আমরা অনুপাত করে দেব, এই মানটা এখানে পুট করে দেব। তাহলে আমি কি পেয়ে গেলাম tan থিটা সমান আচ্ছা দেখো ab সমান কি ab সমান হচ্ছে q q আর b বাই ab সমান পেয়ে গেলাম sin আলফা, তাহলে q sin আলফা ঠিক আছে ডিভাইডেড বাই ওই সমান কি p প্লাস ab সমান কি q আচ্ছা 8 বাই ab সমান কি 8 বাই ab সমান হচ্ছে cos আলফা, তাহলে tan থিটা সমান q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম r সমান √p² + q² + 2pq cos আলফা, এটা হচ্ছে লব্ধি ভেক্টরটার মান, আর tan থিটা সমান পেয়ে গেলাম q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা ঠিক আছে। এটা হচ্ছে লব্ধি ভেক্টরটার অভিমুখ। এখানে আলফাটা কি আলফাটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দেখো এটা হচ্ছে p আর এটা হচ্ছে q, তাহলে p আর q ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে যে কোণ করে আছে সেটা হচ্ছে আলফা, আর থিটা হচ্ছে লব্ধি ভেক্টরটা p ভেক্টরের সঙ্গে যে কোণ করে আছে সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা এই দুটো সূত্র ব্যবহার করে প্রচুর অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু করতে হবে ঠিক আছে বেশি। তাহলে এটা হলো ত্রিভুজ, ত্রিভুজ সূত্র থেকে আমরা যে লব্ধি ভেক্টরের মান বের করলাম, লব্ধি ভেক্টরের অভিমুখ বের করলাম। এবার আমরা আসবো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা কি, সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর যোগ করা যায়, তাহলে সেই সূত্রটা কি বলা হচ্ছে যে কোনো একটা সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করে, তাহলে ওই সন্নিহিত বিন্দু থেকে নির্গত সামান্তরিকের খণ্ডটি ওই ভেক্টর দুটি লব্ধি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করে। দেখে নিন ঠিক আছে ও এ বি সি এটা হচ্ছে একটা সামান্তরিক, এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু কি একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি, তাহলে এরা দুটো ভেক্টর কেন্দ্র পি আর কিউ কে মানে এবং অভিমুখে প্রকাশ করছে। তাহলে এই বিন্দু থেকে নির্গত সামান্তরিকের মান হচ্ছে ও, এটা কি করবে এদের লব্ধি ভেক্টরের মান অভিমুখে প্রকাশ করে। তাহলে আমরা লিখতে পারি কি ও বি
সমান লিখতে পারি OA প্লাস OC और R সমান P প্লাস তাহলে একবার বলি ধরেছি OABC একটা সমান্তরিক OABC সমান্তরিকের সন্নিহিত বাহু কোনটা কোনটা হতে পারে OA আর OC OA এবং OC যদি দুটি ভেক্টর P এবং Q কে মানে এবং অভিমুখে প্রকাশ করে তাহলে এই বিন্দু থেকে নির্গত সমান্তরিকের কর্ণ OB এই P এবং Q ভেক্টরের লব্ধি ভেক্টর R কে মানে এবং অভিমুখে প্রকাশ করবে তাহলে আমরা এই সমান্তরিকের থেকে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী কি লিখতে পারি না OB সমান লিখতে পারি OA প্লাস OC অর্থাৎ OB সমান হচ্ছে R সমান লিখতে পারি OA মানে P আর OC মানে হচ্ছে Q তাহলে R সমান লিখতে পারি P প্লাস Q ঠিক আছে আর R কি P আর Q ভেক্টর দ্বয়ের লব্ধি আমরা এখান থেকেও কিন্তু আগে যেমন করে এই R ভেক্টরটা মানে এবং অভিমুখ বের করলাম সেরকম করে বের করতে পারি ঠিক আছে এইটা হচ্ছে থিটা আর এইটা হচ্ছে আলফা তাহলে এইটা কিউ হলে এটাও কিউ হবে তাহলে এটা হচ্ছে তাহলে P আর Q তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং লব্ধি ভেক্টরটা P ভেক্টরের সঙ্গে যে কোণ করা আছে সেটা হচ্ছে থিটা ঠিক একদম আগের মতো নিয়মই একই রকম শুধুমাত্র আমরা এই ত্রিভুজটাকে কনসিডার করে আগে যেমন করে r এর মান বের করলাম অর্থাৎ r সমান √r p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা tan থিটা সমান যেমন বের করলাম q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা একই রকম ভাবে বের করব সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে আমি আর এটা করে দেখাচ্ছি না ঠিক আছে কিন্তু সূত্রগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করার ক্ষেত্রে এরপর আসবো আমরা বহুভুজ সূত্র তাহলে ভেক্টর যোগের বহুভুজ সূত্র তার প্রথমে আমি একটা বহুভুজ লিখে নিয়েছি ঠিক আছে এখানে দেখো ও একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে তাহলে পঞ্চভুজ তাহলে ও এ বি সি ডি হচ্ছে একটা পঞ্চভুজ সূত্রটা ইন জেনারেল কি বলা হচ্ছে সূত্রটা বলা হচ্ছে যে কোন একটা বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলি যদি কতগুলি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে যেমন আমি বলে দিচ্ছি ওএ পি ভেক্টর এটা কিউ ভেক্টর বা এখানে এই যে চিহ্নিত করি এ বি এটা সি আর এটা ডি ভেক্টরকে মানে এবং প্রকাশ করছে তাহলে এটা হবে এদের লব্ধি ভেক্টর আর কে প্রকাশ করবে ঠিক আছে তাহলে এটা আমরা বহু সূত্র থেকে আমরা কি লিখতে পারি ওডি সমান লিখতে পারি ওএ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি তাহলে আর সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ঠিক আছে এটা হচ্ছে বহুভুজ সূত্র তাহলে আরেকবার বলে দিই আমি এটাকে ব্যাখ্যা করি ও এ বি সি ডি একটি পঞ্চভুজ তাহলে এদের একই ক্রমে গৃহীত বাহুগুলি হচ্ছে ওএ এবি বিসি সিডি এরা যথাক্রমে এ বি সি ডি ভেক্টরগুলিকে মানে এবং অভিমুখে প্রকাশ করছে তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহু ওডি এদের লব্ধি ভেক্টর কে মানে এবং অভিমুখে প্রকাশ করবে অর্থাৎ লব্ধি ভেক্টর যদি r হয় তাহলে r সমান পেয়ে যাব a প্লাস b প্লাস c প্লাস d এটা হচ্ছে বহুভুজ সূত্র এখন দেখো বহুভুজ সূত্র থেকে এই ত্রিভুজ সূত্র থেকে আমরা কিন্তু বহুভুজ সূত্রটাকে প্রমাণ করতে পারি তাহলে কি করে করব এই প্রশ্নটা থাকে যে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটিকে প্রমাণ করব তাহলে এই জন্য কি করতে হবে না ও থেকে বি পর্যন্ত যোগ করে দাও ওসি যোগ করে দাও তাহলে এইটার ক্ষেত্রে দেখো ত্রিভুজ সূত্র আছে একই ও এ বি এই ত্রিভুজটাকে যদি কনসিডার করি বিবেচনা করি তাহলে একই ক্রমে গৃহীত বাহু এটা এইটা হবে তাহলে লব্ধি বাহু তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস b একই ক্রমে যদি এই ত্রিভুজটাকে কনসিডার করি ও বি সি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা প্লাস এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা তাহলে এই বাহুটা সমান কি লিখতে পারি a প্লাস b প্লাস c ঠিক আছে এবার আমরা লাস্টে ও সি ডি এই ত্রিভুজটাকে বিবেচনা করি তাহলে এইটা প্লাস এইটা সমান হবে এইটা তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস b প্লাস c প্লাস d
তাহলে r সমান আমরা পেয়ে গেলাম a প্লাস b প্লাস c প্লাস d। আমরা এখনো পেয়ে যাব r সমান a প্লাস b প্লাস c প্লাস d। অর্থাৎ ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা বহুভুজ সূত্রটিকে প্রমাণ করতে পারলাম। তার জন্য কি করতে হবে না, যে যে বহুভুজটাকে অঙ্কন করা হবে সেই বহুভুজের কর্ণগুলোকে যোগ করে দেওয়া হবে। ঠিক আছে, কর্ণগুলোকে যোগ করে যে ছোট ছোট ত্রিভুজগুলো পাবো সেই ত্রিভুজগুলোকে নিয়ে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা আসলে ওই টোটাল বহুভুজটা প্রত্যেকটা বাহু যে লব্ধি ভেক্টরগুলোকে প্রকাশ করছে, এই ভেক্টরগুলোকে প্রকাশ করছে, তাদের লব্ধি ভেক্টরটাকে আমরা পেয়ে যাব। অর্থাৎ r সমান আমরা পেয়ে যাব a b c d। এটা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ঠিক আছে, তাহলে আমরা যখন ভেক্টর যোগ করলাম, ভেক্টর বিয়োগ আছে, যেমন ধরো ভেক্টর বিয়োগ করতে কি আছে, যেমন ধরো p - q, তাহলে এটা ভেক্টর বিয়োগ, কিন্তু এটাকে আমরা প্রকাশ করব কি করে, p প্লাস অফ মাইনাস q। অর্থাৎ কোন একটা ভেক্টরের সঙ্গে অন্য একটি ভেক্টরের বিপরীত ভেক্টরকে যদি যোগ করা হয় তাহলে যে লব্ধি মানটা পাবো সেটাকে বলবো ভেক্টর বিয়োগ। কি বললাম, কোন একটা ভেক্টরের সঙ্গে অন্য একটি ভেক্টরের বিপরীত ভেক্টরে যোগ করা হচ্ছে। অর্থাৎ কিউ ভেক্টরটাকে আমি বিয়োগ করতে চাইছি, তাহলে কিউ ভেক্টরকে বিয়োগ করতে গেলে কি করতে হবে না, তার বিপরীত ভেক্টরটাকে আমাকে বের করতে হবে। সেই বিপরীত ভেক্টরটাকে আগের ভেক্টরটার সঙ্গে যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। যেমন ধরো এটা হলো p আর এটা হচ্ছে q। আমি কি চাইছি, p থেকে q কে বিয়োগ করতে চাইছি। ঠিক আছে, আমি এটা নিয়ে একটা সমান্তরাল গণনা করব। ঠিক আছে, বুঝে গেল? ধরুন এই p আর q এদের মধ্যবর্তী দূরত্ব আমার দরকার নেই, আলাদা এখন এটা জানা। তাহলে কি করব, p থেকে q কে বিয়োগ করব। তাহলে যে ভেক্টরটাকে বিয়োগ করতে চাইছি সেই ভেক্টরের একটা বিপরীত ভেক্টর আমাকে এঁকে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এইটা হচ্ছে মাইনাস p। ঠিক আছে, এরপর এইটাকে দিয়ে একটা সমান্তরাল গণনা করব। এইটা হচ্ছে লব্ধি ভেক্টর, r সমান কি পেয়ে গেলাম, সমান্তরাল সূত্র আছে এইটা প্লাস এইটা, r সমান পেয়ে গেলাম p প্লাস অফ মাইনাস q। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে ভেক্টর বিয়োগ করতে বোঝাচ্ছে যে ভেক্টরটাকে বিয়োগ করব তার বিপরীত ভেক্টরটাকে বিয়োগ করে তার আগের ভেক্টরের সঙ্গে যোগ। তাহলে কোন একটি ভেক্টরের সঙ্গে অন্য একটি ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগফলকে বলা হচ্ছে ভেক্টর বিয়োগ। এরপর আমরা ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন, অর্থাৎ ভেক্টর বিভাজন কাকে বলে না, কোন একটা ভেক্টরকে এমন কতগুলি উপাংশে বিভক্ত করা হবে যাতে করে ওই উপাংশগুলিকে যোগ করলে যেন পুনরায় প্রথম ভেক্টরটিকে ফিরে পাওয়া যায়, অর্থাৎ মূল ভেক্টরটিকে ফিরে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ভেক্টর বিভাজন। ঠিক আছে, আমি আসছি ভেক্টর বিভাজনে। ধরে নাও আর এই ভেক্টরটাকে আমি দুটো অংশে বিভক্ত করব, আর ভেক্টরটাকে দুটো অংশে বিভক্ত করব। ঠিক আছে, তাহলে আমি দুটো ধরে নিচ্ছি, এটা হচ্ছে ও আর এ। আমি দুটো অংশ নিয়ে নিলাম, ও এ, আর এই ভেক্টর বন্ধ করে দিচ্ছি ও এ। ঠিক আছে, তাহলে এই বরাবর এই দিলাম ভেক্টরটা নির্দেশিত হচ্ছে এই বরাবর p। তাহলে r কে আমরা দুটো উপাংশ বরাবর ভাগ করছি, একটা ওএম বরাবর, একটা হচ্ছে ওএম বরাবর। ওএম বরাবর a ভেক্টরটা উপাংশ হচ্ছে a আর b, ওএম বরাবর হচ্ছে b। আমি a আর b এর মান বের করব। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এই সমান্তরালটাকে আমি কমপ্লিট করে নিই। ঠিক আছে, অর্থাৎ এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানছি, এই লম্বটা সমান্তরাল করে, একরকম ভাবে এই বাহু সমান্তরাল করে এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানছি। ঠিক আছে, এটার নাম দিলাম n আর এটার নাম দিচ্ছি n। ঠিক আছে, তাহলে ধরে নিলাম দুটো ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা আর এইটা হচ্ছে থিটা। ঠিক আছে, বা এটা আমি নাম দিলাম, সরি এটাকে টোটালটাকে না দিয়ে আমি এইটাকে বলছি আলফা আর এইটাকে বলছি বিটা। অর্থাৎ বি ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে বিটা কোণ করা আছে, আর এই ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে আলফা কোণ করা আছে। ঠিক আছে, এখন যেহেতু এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা হচ্ছে একটা একান্ত কোণ। তাহলে এইটা সমান হবে এইটা সমান হলো বিটা,
বুঝে গেল? আবার দেখো এই যদি আলফা হয় এটা যদি বিটা হয় তাহলে টোটাল এইটা হচ্ছে 180 ডিগ্রি, তার মানে শুধু এইটুকু অংশ এইটা সমান লিখতে পারি পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? আর এই অংশটা কত হবে? তাহলে এই অংশটা কত হবে? এটা যদি পাই মাইনাস আলফা প্লাস বিটা হয় তাহলে এটা হবে আলফা প্লাস বিটা এন, ঠিক আছে? এবার আমি ও ও এ এম এই ত্রিভুজটাকে আমরা কনসিডার করব। ও এ, ঠিক আছে? ও এ তার বিপরীত সাইন অ্যাঙ্গেল কোনটা? এইটা। তাহলে ও প্রথমে আমি, হ্যাঁ ঠিক আছে, ও এ বাই সাইন ও এম এ, মানে আমরা যে বাহুটা ধরছি তার বিপরীত সাইন কোনটা হচ্ছে, এর অনুপাতগুলো কি হয় না সবসময় সমান হয়। তাহলে কি হচ্ছে ও এ বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস পাই মাইনাস আলফা প্লাস বিটা সমান কি হবে ও এম বাই এটা ও এম বাই কি হচ্ছে সাইন বিটা সমান কি লিখতে পারি এ এম বাই সাইন আলফা। ঠিক আছে? এখন তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও। ও এর সমান কি? ও এর সমান হচ্ছে তোমার r, তাহলে r বাই sin পাই মাইনাস আলফা প্লাস বিটা সমান হচ্ছে sin আলফা প্লাস বিটা, r বাই sin আলফা প্লাস বিটা সমান ও এর সমান কি? ও এর সমান হচ্ছে তোমার a, আর a বাই sin বিটা, আর a এর সমান কি? a এর সমান হচ্ছে তোমার এটা যদি b হয় তাহলে এটা হবে তাহলে b বাই sin আলফা। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন দিয়ে সমাধান করে আমরা লিখতে পারি, তখন আমরা এই দুটো সমাধান লিখতে পারি therefore a সমান কি r sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। আচ্ছা b সমান কি লিখতে পারি? b সমান লিখতে পারি r sin আলফা প্লাস বিটা। তাহলে এখানে দেখো দুটো ভেক্টর তাদের উপাংশগুলো আমি মান পেয়ে গেলাম, a সমান পেয়ে গেলাম r sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, আর b সমান পেয়ে গেলাম r sin আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। তাহলে এই যে জিনিসটা পেলাম এখান থেকে আমরা যদি আলফা প্লাস বিটা যদি